আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 31 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সময়ের সাথে পাল্লা দিয়ে শীতটা যেন বেড়ে গেল। ঋতু যে গাল ফুলিয়ে দরজা দিল আর খোলার নাম নেই। এতবার করে সবাই ডাকলো, শেষে মাথা ব্যথার অজুহাত দিয়ে আর বের হয়নি। ফায়েজ তো নিজের ঘরে নেই। ঋতুর উপর রাগারাগি করে সে যে বাইরে গেল এখনো আসেনি। উজ্জ্বল কল দিয়েছে, কেটে দিল। তারিফ খান বাড়িতে নেই। এক বন্ধুর মায়ের খুব সিরিয়াস অবস্থা, তাই চট্টগ্রামে গেছে দেখতে। ছোটবেলায় কত আদর করতো, আজ এই দুঃসময়ে না গেলে নিজের কাছে ছোট হয়ে যাবে। বাসায় বলে গেছে চট্টগ্রাম থেকে সোজা গ্রামের বাড়িতে যাবে। রাত হলো, ঋতুর পেটের ক্ষুধা যেন বেড়ে গেল। খুশিতে তেমন কিছু খাওয়া হয়নি, এখন তো রেগে আছে, কষ্টে আছে, আঘাত পেয়েছে। ক্ষুধা যেন তাতে দ্বিগুণ হয়ে বেড়েছে। রাত 2টো নাগাদ চুপি চুপি দরজা খুলে নিচে নামলো, তবে ডাইনিং টেবিলের দিকে যেতে গিয়েও পা থমকে গেল। ভয় ডর কোনো কালে না পেলেও আজ যেন পেল। এই অসময়ে কে মোবাইল এড়ালোই বসে খাচ্ছে। বিড়াল এত বড় বিড়াল হয়নি। চোর এলো, শরীর কাঁপছে থরথর করে। হঠাৎ পুরুষালী কণ্ঠ কানে এলো, এভাবে কাপাকাপি না করে এসে খেতে বস। মুহূর্তেই সব শান্ত হয়ে গেল। ফায়েজ ভাই, কিন্তু আশ্চর্য হলো তিনি না দেখে কি করে অন্ধকারে বুঝলো এটা আমি। ঋতুর ভাবনার মাঝে আবারও বলে উঠলো ফায়েজ, ভাবনাগুলো সাইডে রেখে খেতে বস। আর হ্যাঁ, আমি মানুষ, কোনো আত্মাপাত্তা না, বুঝলি? তোর নুপুরের শব্দ কানে এলো তাই বলছি, তুই ছাড়া কে হবে? নিজের পায়ের দিকে তাকিয়ে ইচ্ছে করলো দুটো গায়ে থাপ্পড় মারি। নুপুরের আওয়াজ যেখানে তার থাকার সাক্ষী হয়, সেখানে কি করে অদ্ভুত চিন্তা মাথায় আনে বুঝলো না। ধীরপায়ে বসলো চেয়ারে, খেতে শুরু করলো। কোনো শব্দ নাই। একবার চোখ তুলে তাকালো। কি দরকার যে আঘাত দিল? যার কাছে একটু মূল্য নেই তাকে নিয়ে ভাবার। যত চাইবো ততই হারাবো, কষ্ট পাবো। তার চেয়ে বড় ভাই বড় ভাইয়ের সম্মান দেয়াই ভালো। আর এদিকে দুটো মানব খেয়ে যাচ্ছে এমন নিস্তব্ধতায় তাদের খাওয়ার শব্দ পর্যন্ত নেই। তবে কি তারা খাবারটুকু ঘিরে নিচ্ছে অপচয় করার ভয়ে, নাকি পালিয়ে যেতে? ঋতু কোনো রকম খাবার শেষ করে উঠে চলে যেতে নিলে ভরাট কণ্ঠে গর্জন করে উঠলো ফায়েজ। তারপর বলল, ঋতু দাঁড়া। অন্য সময় এক কণ্ঠ শুনলে যে অনুভূতি হতো, আজ তার কোনো রেস দেখা গেল না। সব অনুভূতির ঘর শূন্য। ফায়েজ নিজের খাওয়াটুকু শেষ করে ঋতুর সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, কি হয়েছে তোর? ঋতু বলল, কিছু না। ফায়েজ বলল, এত চুপচাপ কেন? ঋতু বলল, ঘুম পাচ্ছে। ফায়েজ বলল, ইগনোর করছিস আমাকে? ঋতু বলল, না। ফায়েজ বলল, তাহলে দাঁড়ালি কেন? ঋতু বলল, আপনি বললেন তাই। ফায়েজ বলল, আমি বললেই শুনতে হবে? ঋতু এবার তাকালো ফায়েজের দিকে। কোনো হেলদোল নেই। ভীষণ কান্না পেল। একটা মানুষ তার জন্য কষ্ট পেল, আঘাত পেল, তাতে কিছু যায় আসে না। কোথায় সে বলবে বিকেলের ঘটনার জন্য সরি, তা না, সে কেন দাঁড়ালাম তার কৈফিয়ত চাচ্ছে। তারপর বলল, দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমাতে। ঋতু আর দাঁড়ালো না। দাঁড়াবে কেন? যে চাই না তার কাছে থাকুক, তাহলে কেন দাঁড়াবে? ঋতু যেতেই ফায়েজ কোনো রকম নিজেকে টেনে নিয়ে গেল দোতলার রুমে। দরজা বন্ধ করে এলোমেলো করলো পুরো রুম, যেন এক ঝড় বয়ে গেল কয়েক মিনিটে। তপাস করে বিছানায় বসে চোখ মুখ হাত দিয়ে ঢেকে কেঁদে দিল ফায়েজ। কে বলে পুরুষ মানুষ কাঁদে না? তারাও কাঁদে, শুধু আড়ালে আবডালে। এই যে ফায়েজ কাঁদছে কেউ দেখেনি, সাক্ষী হলো তার বদ্ধরুম। ফায়েজ মনে মনে বলল, কেন এমন করিস ঋতু? কেন বিকেলে রাগ দেখালাম? যদি জানতি তাহলে এভাবে ইগনোর করতে পারতি না। 13 বছর আগে যে ঘটনা ঘটেছে সেটা সামলানোর মতো তোর আজও মন মানসিকতা তৈরি হয়নি। আমি চাই না এই ঘটনার রেস ধরে কিছু হোক, তাই তোকে হারাতে চাই না আমি। এ ফায়েজ তুই ছাড়া নাথিং। হয়তো এসব জানার পর তুই হারিয়ে যাবি চিরতরে, নয়তো এই ফায়েজের ঘরণী হবি। আমি ভয় পাই ভীষণ, ভীত আমি তোকে নিয়ে। তোর কিছু হলে আমি শেষ, আর তুই ছাড়া এই ফায়েজের মৃত্যু হোক অবশেষে। আবারও বলল, জানিস কবে কখন তোকে ভালোবেসেছি? জানিস না। 13 বছর আগে তুই একটা পিচ্চি মেয়ে, অবুঝ সে মেয়েকে ভালোবাসার প্রশ্নই আসে না। আজ থেকে 2 বছর 5 মাস 15 দিন আগে তোকে দেখে প্রথমবার এই হৃদয়ের স্পন্দন থেমে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। সেদিন এক বৃষ্টিময় দিন ছিল। আমি নীলের সাথে ভিডিও কলে কথা বলতেছি, তখন তোকে ছাদে বৃষ্টিতে ভিজতে দেখি আমি। 27 বছরের এক যুবক 16 বছরের এক কিশোরী প্রেমে সেদিন খুব বিচ্ছিরি ভাবে পিছলে পড়েছে। এতটাই পিছলে গেছে যে রাত দিন তোকে ছাড়া কিছু নিয়ে ভাবতেই পারিনি। ভালোবাসার পবিত্রতার মানে আমি জানি। তোকে ছুতে আমার ভয় করে, তোকে হারানো আমার ভয় করে। কত শত প্রেমিক প্রেমিকা দেখি হাত ধরে হাঁটে, কাঁধে মাথা রাখে, অথচ তোর আশেপাশে থাকলে আমার দিন দুনিয়া ভোলার উপক্রম হয়। আর সে তুই না জেনে আমায় ভুল বুঝলি। এদিকে ঋতু যে তখন থেকে কেঁদে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। চোখ মুছে মোবাইল হাতে বের করলো। এরপর ফায়েজের ছবির দিকে তাকিয়ে বলল, কেন ভালোবাসেন না আমায় ফায়েজ ভাই? কাজিনদের বিয়ে হয়, তাহলে আমার কিসের বাধা? আপনার কোনো কিছুই বলে দেয় না আপনি আমায় পছন্দ করেন, শুধু কি বোন ভাবেন? তাহলে আমার মুখে বারবার ভাইয়া ডাক শুনলে কেন এত রেগে যান? এটা কি আমার ভুল ধারণা, নাকি আমি সত্যি অবুঝ? তারপর আবারও বলল, ফায়েজ ভাই, এই একটা দেয়াল ভেঙে আমায় আপন করে নেন। একটা ঘরে আমরা দুজন কি থাকতে পারি না? কত পড়লে আমার ভালোবাসার মর্ম বুঝবেন? আর এদিকে ফারিয়া আজও টিউশন করে বাসায় ফিরতে দেরি হলো। মাগরিবের আজান তখন দিয়ে দিল। গলির মুখে বাবলু নামের সে বকাটে ছেলেটা সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ফারিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে লম্বা কালো হাত দিয়ে পটটা আটকিয়ে দেয়। একটু ভয় পায় ফারিহা। চারিদিকে তাকিয়ে দেখলো রাস্তা তখন শুনশান, হয়তো সবাই মসজিদের দিকে গেছে। কাদের ব্যাগ শক্ত করে ধরে রাখলো ফারিহা। তারপর বলল, পথ ছাড়ুন। ওই ছেলেটি বলল, ওই নীল না চিল, ওর সাথে তোকে এত মিশতে দেখা যায় কেন? ফারিহা বলল, আমি কার সাথে মিশবো তা কি আপনি ঠিক করে দিবেন?
বাবলু বলল, এত চেটাং চেটাং কথা বলিস যে, এখন যদি তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলি, সে চিলের মতো প্রেমিক বাঁচাতে আসবে তোকে? ফারিয়া বলল, আপনাকে আগেই বলেছি আমি কিংবা আমার পরিবার আপনাকে পছন্দ করি না, তাই বিয়ের প্রস্তাবও আসে না। বাবলু বলল, সেটা সময়ই বলে দেবে, তবে শুনে রাখ, খানবাড়ির পোলা বলে ছাড় দিব না, তোকে আমার বউ বানাবো, যখন আমার মা বলেছে তখন তাই হবে। বলে সরে গেল বাবলু। ফারিয়া দ্রুত চলে গেল। কি বলবে, এ পাড়ায় এ মহিলা আর তার ছেলে যা শুরু করেছে, এতে থাকাও যাবে না। সরকারি চাকরিজীবীরা চাইলেও কোথাও যেতে পারে না, আর কোথায় পালিয়ে যাবে? সে তো কোনো এক নেতার ডান হাত বলে। আর এদিকে সূর্যের তেজ আজ কম নেই, তবুও যেন তালুকদার বাড়ি নিশ্চুপ হয়ে আছে। চারিদিকে কান্নার আওয়াজ ভেসে যাচ্ছে। সকালে জামশেদকে ডাকলেও কোনো সাড়া দেয়নি। দিল অত কিছু না ভাবলেও সূর্যের তেজের সাথে সময় যে বাড়ছে বেশ বুঝলো। অথচ মানুষটি এখনো ঘুমে। তবে কি শরীর খারাপ কিছু হয়েছে? তারপর বলল, শুনছেন, সকাল 9টা বাজে, উঠুন প্লিজ। কিছুক্ষণ নিস্তব্ধতার পরে আবারও বলল, নিশা, তুলি, তিশা, তামিম, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। সকলে দৌড়ে এলো একরকম। সবাই ডাকছে কিন্তু জামশেদ চুপ। তামিম পালস চেক করলো, নেই বোধহয়। মনে আশঙ্কা দিল, ঘামছে তামিম। তারপর বলল, কি রে, কি হয়েছে, তুই এমন করছিস কেন? তামিম বলল, আম্মু ডাক্তার ডাকো, মামা মনে হয় অসুস্থ। সাহস হলো না মা আর মামিকে বলার, মামা যে নেই। সাথে কল দিল তুলি ডাক্তার আঙ্কেলকে। ডাক্তার আসলো। তারপর বলল, সরি ভাবি, জামশেদ ভাই আর নেই। ব্যাস এটুকুই শব্দ, আর পুরো তালুকদার বাড়ি যেন ভিত নড়ে গেল। কাঁদছে সবাই। চারিদিকে ততক্ষণে খবর হয়ে গেল জামশেদ তালুকদার আর নেই। সবাইকে একা করে চলে গেল। আশেপাশের মানুষ উপচে পড়া ভিড়, হারিয়ে গেল পুরো তালুকদার বাড়ি। কেউ কেউ বলা বলি করছে, লোকটা ভালো ছিল, কত উন্নতি করেছে এলাকার। অনেকে তাল মিলিয়ে বলল, কিন্তু মেয়েকে মানুষ করতে পারেনি, মেয়েটা অহংকারী। তুলি আজ সব শুনলো, তাকে লোকে এতটা খারাপ জানে ভেবে কেঁদে দিল। অথচ সবাই ভাবছে বাপ মার সুখে কাঁদছে। এতদিন মানুষ তাকে মান্য করতো বাপের ক্ষমতায়, আজ বাপের গায়ে সাদা থান। মানুষ নিন্দা করতেও 2 সেকেন্ড ভাবেনি। চলে যেতে নিলে চোখ যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা নীলের উপর। নীল কি তাকে সান্ত্বনা দিতে এলো, নাকি স্বপ্ন দেখছে? এমন ভাবনায় ডুবেছিল, কখন নীল এসে সামনে এলো বুঝেনি। তুলির পাশে দাঁড়িয়ে থাকা তামিমকে উদ্দেশ্য করে বলল, স্যার কখন মারা গেল জানেন কিছু? তামিম বলল, না, ঘুমেছিল। তুলি বলল, নীল ভাইয়া আপনি আমাদের বাসায়? নীল বলল, ওহ তুলি, এটা তোমাদের বাসা? তুলি বলল, জি, জামশেদ তালুকদার আমার বাবা। নীল বলল, আই সি, আমি জানতাম না। আসলে স্যারের সাথে আমার পরিচয় হয়ে একবার রাস্তা পার করার সময় হঠাৎ আমি অন্যমনস্ক হয়ে পার হচ্ছিলাম, তখন অপর দিক থেকে একটা মালবাহী গাড়ি দ্রুত গতিতে আসছে। সেই মুহূর্তে স্যার আমাকে বাঁচিয়ে নেয়। তবে আজকের এই খবর পেয়ে সত্যিই কষ্ট পাচ্ছি। ওনার মতো ভালো মানুষ হারিয়ে কতটা অচল হলো দেশ, সেটা সবাই বুঝবে না। এগুলো কথা বললো, অথচ নীলের চোখ ছিল জামশেদ তালুকদারের দিকে। তুলি খেয়াল করলো, একবারও নীল তার দিকে তাকালো না। তাহলে নীলকে আজও তার উপর বিরক্ত? হয়তো এতদিন তো কম জ্বালিয়ে শেষ করেনি। প্রথম যেদিন পরিচয়, সেদিন তো আর জানোই তা ব্যবহার করলো। এরপর তাকে ভালোবাসার পাগলামিতে অতিষ্ঠ করলো। সে যে তার বাবার জানাজায় এসেছেন, এটাই অনেক। এক জীবনে সব পাওয়া পূরণ হয় না। হুট করে যেন তুলি বুঝদার হলো। এটা কি বাবা হারিয়ে আশপাশের মানুষ তাকে কেমন নজরে দেখছে সেজন্য, নাকি এখন থেকে তার অবস্থান কোথায় দাঁড়াবে এটা ভেবে? 12টায় জানাজা হলো। কবরে শুয়ে দিল জামশেদ তালুকদারকে। দিলার আর কোনো হদিশ নেই। স্বামীকে যে সারা জীবনের মতো করে কবরে রেখে আসলো সেটাও জানে না। তখন ডাক্তারের কথা শুনে সে যে চিৎকার দিয়ে অজ্ঞান হলো, এখনো জ্ঞান ফিরেনি। সেলাইন চলছে, নিঃশ্বাস থেমে গেছে, উঠানামা করছে। এতটা শখ সহ্য হয় না। কি করে হবে? 22 বছর সংসার জীবনে প্রথমবার ভালোবেসে স্বামীর সাথে ঘুমিয়েছে। যদি কাল রাতেও জামশেদ তাকে না ডাকতো, তবে কি সারা জীবন দুঃখে কেটে যেত? এই সম্পত্তি দিয়ে কি করবে, যেখানে পেয়েও না পাওয়া হয়রানির মাঝে রয়ে গেল। আর এদিকে খানবাড়ির সকল পুরুষরা গেছে জামশেদ তালুকদারের জানাজাতে। পূর্ব পরিচিত ছিল বেশ, যেমন হোক মানুষটা তো ভালো। গ্রামে যাওয়া একরকম ক্যান্সেল হলো। ক্যান্সেল হওয়ার কারণ জামশেদ এমন না, ফায়েজ দাদির কাছে আবদার করেছে এই মুহূর্তে গ্রামের জন্য না যাওয়া হয়, শীতের শেষে যাবে এমন কথাই রাজি হলো। নাতিকে রেখে যেতে চান না। এ নিয়ে জেরিন উজ্জ্বলের উপর রাগ, কিন্তু উজ্জ্বল কি করবে? মানা করলো। ফায়েজ আর বউ রেগে সকাল থেকে কথা বলা বন্ধ করে রাখছে। কেটে গেল আরো 2 দিন। এর মাঝে সবকিছু স্বাভাবিক ছিল। সেদিন গ্রামে না যাওয়ার কারণে জেরিনের মনটা খারাপ এতটাই বেশি হলো যে উজ্জ্বল ভেবে জেরিনকে নিয়ে কক্সবাজার গেল 1 সপ্তাহের জন্য। আজ সকালে যাওয়া। বাড়ি থেকে যদিও বা প্লেনে যাওয়ার কথা ছিল, কিন্তু জেরিন চায় না সামান্য কয়েক মাইল যেতে এত টাকা খরচ করতে। শেষে নিজেদের গাড়ি দিয়ে গেল। ড্রাইভার ছিল, তবুও তৌফিক খান অস্থির। ভাইয়ের ছেলে মেয়ে, তারও ছেলে মেয়ে, বরং তার চেয়ে বেশি। নিজের ছেলে তো আর আগের মতো আবদার জুড়ে দেয় না। আগেও ফায়েজ এখনকার মতো ছিল গম্ভীর, সহজে কিছু বলতো না। তবে মাঝে মধ্যে বাপ চাচার কাছে বায়না করতো, এখন তো সেটাও করে না। হিসাব ছাড়া বাপ ছেলে আজকাল কথাই হয় না। বাড়িতে বলতে গেলে একদমই হয় না। বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্ক যেন। হাসনা দেখেও দেখে না। স্বামী যেমন জেদি, ছেলেও তেমন জেদি। কারো পক্ষ তো আর নেওয়া যাচ্ছে না। তারপর বলল, ঋতু আমাকে 1 কাপ কফি দিয়ে যা তো। সিমরান বলল, হুম। ঋতু বলল, আচ্ছা ছোট মা, ফায়েজ ভাইয়ের জন্য কফি হবে? সিমরান বলল, দিচ্ছি দাঁড়া। সিমরান তাড়াতাড়ি করে কফি বানিয়ে দিল। ঋতু ধীর পায়ে গেল। তারপর বলল, আসবো ফায়েজ ভাই? ফায়েজ বলল, হুম আই। এই রুমে দিনের বেলায় 3 বার আসা হলেও একদিন রাতেও এসেছে চুপি চুপি। কেউ সেটা জানতো না। কফি টেবিলে রেখে চারিদিকে তাকাতে
শুরুতেই অবাক হলো রুমের রং পরিবর্তন, কালো রংটা নেই, বেশ অবাক হলো। ফায়েজ ঋতুর কার্যকলাপ দেখে মুচকি হাসলো, তারপর বলল আয় বস। ঋতু বলল হুম। ফায়েজ বলল বস। বসলো ঋতু, তারপর বলল রং পাল্টিয়ে দিলাম, সুন্দর হয়েছে। ঋতু বলল হুম সুন্দর। ফায়েজ বলল শুধু সুন্দর। ঋতু বলল আপনার রুম আপনি থাকবেন, আমার পছন্দ অপছন্দের কি এসে যায়। ফায়েজ বলল তাও ঠিক, তবে অন্য কেউ যদি শিফট করে মানে শেয়ার দিতে চাই আমার আপত্তি নেই। অবাক হলো ঋতু, ফায়েজ ভাই এসব কি বলছে, শেয়ার দিবেন কাকে? তারপর বলল কাকে দিবেন? ফায়েজ বলল যে ঘুরঘুর করে সারাক্ষণ, কি বলিস? ঋতু বলল ও। ফায়েজ বলল হুম, তোর কি আপত্তি আছে? ঋতু বলল না। ফায়েজ বলল তাহলে বিয়েটা এবার করা উচিত। ঋতু বলল আপনি বিয়ে করবেন ফায়েজ ভাই? ফায়েজ বলল হুম, কেন আমি কি বিয়ে করতে পারবো না, নাকি চেহারা খারাপ? ঋতু বলল আপনি তো অনেক সুন্দর। ফায়েজ বলল কেমন সুন্দর আমি? ঋতু বলল ঠিক নীল আকাশের সাদা মেঘের মতো, যাকে দেখলে মনটা শুভ্রতায় শান্ত হয়ে যায় অথচ ছোঁয়া যায় না। আপনার চুলগুলো আকাশে ওঠা কোনো পাখির ডানার মতো, আপনার চোখ যেন শিকারি পাখির মতো। জানেন আপনার হাসি, যদিও হাসেন না তবে হাসলে আপনার বাম পাশের গালে যে ডিম্পলটা পড়ে তা না যে কি বলবো ফায়েজ ভাই, ইস আমারও যদি ডিম্পল পড়তো। বলতে বলতে ঋতু তাকালো ফায়েজের দিকে, দুজনের চোখাচোখি হতে লজ্জায় মাথা নুয়ে ফেললো ঋতু, তারপর বলল এত পরখ করিস কেন আমায়? ঋতু বলল আসলে না মানে হয়েছে কি। ফায়েজ বলল আচ্ছা যা, এত আমতা আমতা করিস না। ঋতু দ্রুত যেতে নিয়ে পাপোশে পা পিছলে পড়ে যেতে নিলে ফায়েজ হাত ধরে নেয়, আরেক দফা লজ্জা যেন গ্রাস করে নিল, তাড়াতাড়ি বের হয়ে গেল। ঋতু যেতে ফায়েজ উঠে ড্রেসিং টেবিলের সামনে গেল, একটু হাসলো, সত্যিই তো বাম পাশে ডিম্পল আছে, কই এতদিন তো ফায়েজ জানতো না। মুচকি হেসে বলল মেয়েটা আমায় খুব খেয়াল করে, কিন্তু আজ বুঝেও না আমি তাকে ভালোবাসি। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর প্লিজ সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।